এখন প্রকাশে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল, আমার সঙ্গে যোগ দিয়েছেন নঈম গহর ওয়ারা। ওয়ারা ভাই, আমরা দুর্যোগ নিয়ে নানা সময় কথা বলেছি, নানা রকম দুর্যোগে। এবারও আবার দুর্যোগেই আমরা বসলাম। এখন আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলে যে বন্যাটি হচ্ছে, এই ভাদ্রে যে বন্যা, এটা তো আমাদের কাছে তো নতুন নয়। না, এটা নতুন না। ভাদ্র মাসে বৃষ্টি হয়, বেশি বৃষ্টি হয়। তবে এবার যেটা হয়েছে সেটা হলো যে বেশি বৃষ্টি হয়েছে এবং আনএক্সপেক্টেডলি বেশি বৃষ্টি হয়েছে এবং এখনও হচ্ছে। 27 তারিখ পর্যন্ত হবে। এটা গতকাল পূর্ণিমা ছিল 20 তারিখে এবং পূর্ণিমাকে ঘিরে এটা হবে। এটা আমাদের জানার কথা, কিন্তু আমরা মানুষকে জানাতে পারি নাই। সেই কারণে আমার মনে হয় এটা একটা বড় দুর্যোগের দিকে আমরা আগাচ্ছি। এবং বৃষ্টি যদি আরও 3-4 দিন হয়, যেটা আবহাওয়া থেকে বলা হচ্ছে, তাহলে পরিস্থিতি হয়তো আরও খারাপ হবে আমাদের। না, কিন্তু যে ফেনীতে যে বন্যাটি দেখছি, যে ফেনীর যে প্লাবন, যে প্লাবিত হয়েছে যেসব এলাকা, ফেনী, বিশেষ করে ফেনীর কথাই বলতে হয়, ফেনী শহর ডুবে গিয়েছে। যে উচ্চতায় পানি এসেছে, যেভাবে পানি ঢল হচ্ছে, সেটা ফেনীবাসী দেখেনি। তারা বলছে, বা আমরা যতটুকু জানি, যে ফেনীতে এইভাবে পানিটা কখনো হয়তো আসেনি, এই মহুরী নদী বা তারপরে কুমিল্লা সবসময় এই যে গোমতীর বাঁধ হুমকির মুখে বিভিন্ন সময় পড়েছে। ফেনীর যে আক্রান্ত হলো বন্যায়, সেটা নিয়ে যদি বলেন যে এর আগে এই পরিস্থিতি ফেনীকে মুখোমুখি, ফেনী শহর মানে সর্বশেষ প্লাবিত হয়েছে 67 সালে। তার আগে মানে নতুন জেনারেশন বন্যা দেখেনি, এই বন্যা দেখেনি। আর যে প্রবল বেগে পানি আসে পানি, কিন্তু এই প্রবল বেগে আসে না। প্রবল বেগে আসার কারণ হচ্ছে আমাদের উজানে অনেক রিজার্ভার তৈরি করা হয়েছে, তাদের সম্পর্কে আমাদের কাছে কোনো খবর নাই, কোনো তথ্য নেই। এই রিজার্ভারগুলো যেহেতু বৃষ্টি হচ্ছিল বেশি, এই রিজার্ভারগুলো ভরে যাচ্ছে, ভেঙে যেতে পারে, এই ভয় তারা তার দরজাগুলো খুলে দিছে। একটা রিজার্ভারও হয় নাই, ডিস্ট্রয় হয় নাই, কিন্তু তারা নিজেরাই ব্যবস্থাপনা করে করছে। রিজার্ভার তো বন্ধ করে দিয়েছে, ত্রিপুরার যেটা আছে এটা তারা খুলে দিয়েছে। এই মুহুরীরটাও খুলেছে এবং আমাদের ত্রিপুরায় যেটা, সেখানেও তারা এটা করেছে। তো এইটা যখন তারা খুলে দেয়, তখন পানি খুব প্রবল বেগে আসে। এবং কিছু কিছু ভিডিওতে দেখেছেন হয়তো, বা কিছু ভিডিও আছে যেগুলো জেনারেটেড, বাট বেশি অনেকগুলো ভিডিও আছে যে পানি ভরে গেছে বা দোতলার উপরে মানুষ উঠে গেছে। এই কারণে খুব দ্রুত পানিটা আসে এবং পানি এখন আসছে এবং উপরে বৃষ্টিটা চলছে, বৃষ্টি বন্ধ হয় নাই, আর এই স্থানীয় বৃষ্টি আছে। তো যেহেতু এই রিজার্ভারগুলো তারা খুলে দিয়েছে, আমরা সবাই বলছি বাঁধ, এটা আসলে ওয়াটার রিজার্ভার, এগুলো বাঁধ না, ব্যারাজ আর কি, পানি ধরে রাখার জন্য ব্যবস্থা। তারা দিয়ে কেউ কোথাও হাইড্রো ইলেকট্রিক করছে, কোথাও তারা জলবিদ্যুতের জন্য, জলবিদ্যুৎ করছে, কোথাও বা তারা সেচের কাজে ব্যবহার করছে, বা কোথাও দুটোই করছে। কিন্তু এগুলো একাধিক আছে এখানে। যেটা হলো উজানের যে দেশগুলো থাকে, তারা ভাটির দেশের সাথে আলাপ না করে এগুলো করতে পারে না। তো সেটা যখন তারা করে ফেলেছে, তারপরেও যেটা আমাদের উচিত ছিল এই তথ্যগুলো নেওয়া, যে কোন ব্যারাজের ক্যাপাসিটি কত, এবং এটা যদি ব্রিজ করে বা ভেঙে যায় বা তারা পানি ছেড়ে দেয়, তাহলে কত কিউসেক পানি কত দ্রুত আসতে পারে আমাদের। তাহলে সেই জায়গাগুলো আমরা মার্ক করে রাখতাম, যেটা আমাদের তিস্তা এলাকায় কিছুটা করা আছে, যে এই সমস্ত এলাকায় কেউ বাড়ি করতে পারে, কারণ আমরা একটা রিজার্ভার করেছি আমাদের পার্টে। তো সেই কারণে এটা হয়েছে। কিন্তু উজানের অন্য দেশে যেগুলো হচ্ছে সেগুলো তো আমরা জানি না, এবং এই না জানাটা কিন্তু আমাদের একটা বড় ব্যর্থতা, যে কারণে আমরা এটা। আরেকটা বড় জিনিস হচ্ছে যে মেঘ যে জমছে এবং একটা লঘুচাপ তৈরি হচ্ছে, এটা তো অনেক আগে থেকে আমরা জানতাম, এবং পূর্ণিমার সময় আসছে সেটাও আমরা জানতাম, কারণ এগুলো তো সব কাগজে কলমে আছে, এগুলো হঠাৎের কোনো বিষয় না। একটা লঘুচাপ সৃষ্টি হচ্ছে, সেটা ক্রমশ পাহাড়ের দিকে পাহাড়ে যাচ্ছে এবং পূর্ণিমা আছে, এই দুইটা মিলে। এবং আরেকটা জিনিস হলো, পূর্ণিমার সময় আমাদের সাগরে উত্তাল থাকে, সাগরে ফ্লাশ আউটটা এত তাড়াতাড়ি হয় না, যে কারণে আপনি দেখেছেন আজকে নিম্নাঞ্চল সাগরের কাছে যেগুলো জায়গা আছে, পটুয়াখালী বলেন, সেখানে পানি জমে গেছে। ওখানে তো এখানকার পানি যাওয়ার কথা না, কিন্তু এটা এই জোয়ার, হাই টাইড যেটা বলে, উচ্চ জোয়ার হবে, সেটাই পূর্ণিমার কারণে হচ্ছে, এবং পানি আটকে গিয়েছে এবং এই পানিটা খুব সহজে বেরোতে পারবে না। এই জোয়ার যখন ছোট হবে তখন হয়তো আস্তে 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 যাবে, ভাটার দিকে যাবে। কিন্তু বৃষ্টি যদি চলতে থাকে তাহলে এটা আরও সময় লাগবে। কিন্তু আমাদের যেটা পারিনি আমরা, সেটা হচ্ছে আমাদের আবহাওয়া বিভাগ এটা জানতে, এটা তাদের জানা উচিত ছিল এবং জানানো উচিত ছিল মানুষকে, যে হয়তো ফেনীর মানুষ বিশ্বাস করতো না যে এইভাবে হলে বা এত পানি আসতে পারে, কিন্তু তাদেরকে বলা উচিত ছিল
যে পানি আসতে পারে। তা আমি যেটা বলছিলাম যে এই যে আপনি প্রথমেই যে বললেন যে তথ্য আমরা জানাতে পারিনি, হ্যাঁ সেইটা কিসের জন্য, মানে সেটা এই তথ্যগুলোকে আমরা এই যে উজানের যে দেশ তার কাছ থেকে আমরা নিতে পারিনি, সেখানে পদ্ধতিগত নাকি কূটনৈতিক কোনো ঘাটতি রয়েছে আমাদের? দুটোই আছে। একটা হলো, প্রথমটা হলো যে আমরা তো প্রেডিক্ট করতে পারতাম, কারণ আমাদের স্যাটেলাইট আছে, আমরা দেখছি, এবং আপনি আপনার মোবাইলেও এটা দেখতে পারেন মেঘের কি অবস্থা এবং মেঘে কতটা পানি, মেঘের ছবি দেখলে বোঝা যায় এখানে কতটা পানি আছে, এবং এটা সম্ভব বলা। তখন আমাদের এখানকার মানুষ ক্যালকুলেট করে বলতে পারা উচিত ছিল যে এরকম বৃষ্টিপাত হবে, এবং এই বৃষ্টিপাত হলে তাদের কোনো কোনো ব্যারেজ তারা খুলে দিতে পারে এবং পানিটা এইভাবে আসতে পারে। এবং যারা এই যে পানি বেরিয়ে যাওয়ার যে রাস্তাটায়, যেহেতু আপনার আজকে ধরেন 60 বছর 70 বছর ধরে বন্যা হয় না, ফেনীতে দেখবেন অনেক নিচু জায়গায় মানুষ ঘরবাড়ি করে ফেলেছে, তাদের কোনোদিন বন্যা হয় না। আপনি বললেন যে সেই 60-এর দশকের, হ্যাঁ, তো সেটা তো তাদের জানার কথা না যে এখানে পানি আসতে পারে। তো সেটা যদি আমরা একটা জোনিং করতে পারতাম যে এখান দিয়ে পানি নেমে যাবার কথা, এখানে লাল রং দেওয়া থাকলো, তুমি জমি কেন যা খুশি করো, কিন্তু বাড়ি ঘর করে বসবাস করতে পারবে না, বা পারলে তোমার এই এই প্রিকশন নিতে হবে, তুমি নিচতলা খালি রাখতে হবে অথবা কোনো একটা ব্যবস্থা করতে হবে। সেটা তো আমরা করি নাই, আমরা যাদের এটা করার কথা তারা করে নাই। দ্বিতীয় যেটা হলো, আপনি বললেন যে ইন্ডিয়া থেকে যে পানিটা তারা কেন খবর দিল না। এখন এটা তাদের একটা দায়িত্ব যে আমি ছেড়ে দিচ্ছি, তার নিজের লোকের জন্যও দরকার, কারণ ব্যারাজের নিচেও তো আরও লোক আছে যারা ভারতীয়, যে এটা একটা ঘোষণা দেওয়া দরকার আমাদেরকে, বাংলাদেশকে কমপক্ষে 6-7 ঘন্টা আগে জানানোর কথা। তারা হয়তো 6-7 ঘন্টা আগে জানতো না যে আমাদের আসলেই খুলে দিতে হবে 7 ঘন্টা পরে, কিন্তু তারা এটা তো বলতে পারতো যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছে না, আরও বৃষ্টি হবে, যদি এরকম পরিস্থিতি হয় আমরা কিন্তু এই সময় সিদ্ধান্ত নেব এবং খুলে দিব, তোমরা সাবধান থাকো, সতর্ক থাকে। এবং সতর্ক থাকলে বলতে হবে যে কত কিউসেক পানি তারা ছাড়বে, কিভাবে ছাড়বে। আমরা তখন হিসাব করে বলতে পারতাম যেটা আমরা এই কী ব্যবস্থা নেব। অনেক আগে আপনার দিনাজপুরে এরকম একটা বন্যা হয়েছিল, তো দিনাজপুরের যখন পানি আসছে, তো দিনাজপুরের যে ডিএম, তারা ডিএম বলে, আমরা বলি ডিসি, ডিএম আমাদের দিনাজপুরের ডিসিকে ফোন করেছে যে আমাদের পশ্চিম দিনাজপুরে এরকম বন্যা হচ্ছে, জলপাইগুড়িতে পানি ঢুকে গেছে, এরকম পানি আমি কোনো সময় দেখিনি, কিন্তু এই পানি তো নামবে তোমার ওখান দিয়ে, তুমি কোনো ব্যবস্থা নাও। আমাদের ডিসি সাহেব অত ইয়ে করে নাই যে কি আবার করবে, দিনাজপুর শহরটা ডুবে যায়। তো এরকম অনেক মানে জনগণের লেভেলে বা স্থানীয় প্রশাসকের লেভেলে একটা সম্পর্ক গড়ে তোলা যায়। আমরা তো ফ্ল্যাগ মিটিং করি, কত কিছু করি, কিন্তু এইটা কেন তার মধ্যে আমরা রাখি না এজেন্ডার মধ্যে, যে বর্ষাকালে এরকম পরিস্থিতি হলে তোমরা আমাদের জানাবা। জানানোই তো কথা, আর তো কিছু না। না, আমাদের তো যৌথ নদী কমিশন আছে, আমি ওই আলোচনা পড়া যায়, কিন্তু এই যে দুই যে দপ্তর, এই যে আবহাওয়া অধিদপ্তর বলি, তাদের এই যে দুই দেশের আবহাওয়া অধিদপ্তরের মধ্যে তো তথ্য আদান প্রদানের বিষয় তো আছে। আর এখন প্রযুক্তির জায়গা, আপনি যেটা বলছিলেন যে আমি তো ওই তথ্য পাওয়াটা কোনো বড় আকাশের তথ্য যদি তারা নাও দেয়, তবু আমি এখান থেকে বসে জানতে পারবো। এমনকি এই যে বিবিসি যখন খবর করে, সে বলে দেয় ঢাকায় আজকে রোদ থাকবে না, বৃষ্টি হবে, সে কিভাবে পারলো? আমরা তার তথ্য তাকে দিই। সেটাই, এটা তো সম্ভব। ঢাকার আবহাওয়া দপ্তরের জন্য তো তারা বসে থাকছে না, এটা তো আমরাও জানতে পারি। আমাদের আশেপাশের যে রাজ্যগুলো আছে ভারতের, সেখানে কোথায় কখন বৃষ্টি হচ্ছে, কতটুকু হবে, কতটুকু আমাদের নদী দিয়ে আসবে, এই হিসাবটা আমাদের করা উচিত। যদি এখনও তারা সেই ব্যবস্থা না করে, তাহলে ইমিডিয়েটলি করতে হবে তারা। এর আগে আমরা সিলেট থেকে অভিজ্ঞতা নিয়ে কাজ করি নাই, সিলেটেও তো একই অবস্থা হয়েছিল। এবারও যখন একটা সাইক্লোন হলো, মেঘটা উঠে চলে গেল, আমাদের উপকূলে অত ক্ষতি হয় না, ক্ষতি হলো পরে সিলেটে, বৃষ্টি হলো, অনেক বৃষ্টি হলো, এবং এটাও জানা যাচ্ছিল যে মেঘটা। তখন আমরা এদেরকে জিজ্ঞাসা করছিলাম, আপনারা যে সিগন্যালের কথা বলছেন, আপনারা কেন বলছেন না যে সিলেট? এটা বলে ওটা অন্য ডিপার্টমেন্টের কথা, তো নদী যারা নিয়ে কাজ করে তারা করবে, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড করবে, এটা তো আমাদের কাছে, আমরা শুধু সাগরেরটা বলবো, এটা তো কোনো কথা হলো না। এই বিষয়ে কিন্তু অনেকবার আপনার সঙ্গে আমার আলোচনা হয়েছে যে এই যে 1 নম্বর থেকে 10 নম্বর সিগন্যাল পর্যন্ত যাওয়া, আপনারা বিভিন্ন সময় আমাকে বলেছেন এই তথ্যগুলো ঠিক না, সিগন্যালিং পদ্ধতিটি ঠিক হচ্ছে না। হ্যাঁ, এবং এটা একটা কথা তো আজকে থেকে বলা, সেই সিডরের পর থেকে, ওই সময় থেকে কথা বলা শুরু হয়েছে, তা সিডর তো আজকে হয়নি। এই যে এতদিন পরে এসেও মেঘকে চিনতে না পারা, বৃষ্টির যে ধারা সেটা বুঝতে না পারা, মানুষকে না জানানো এবং স্থানীয়ভাবে যে জানানোর বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা ঢাকায় বসে জানছি, কিন্তু স্থানীয়
পর্যায়ে স্থানীয় প্রশাসনের যে সক্রিয়তা, এগুলো এই প্রায় 1.5 দশক 2 দশক কেন হলো না? না হওয়ার একটাই কারণ, সেটা হলো যে আসলে তো আমরা কোনোভাবেই জবাবদিহিতা প্রতিষ্ঠিত করতে পারি নাই। কেউ কারোর কাছে বাধ্য না তাকে জবাব দেওয়ার জন্য, তার কাজের জন্য। আর হলো মানুষকেও আমরা সম্পৃক্ত করতে পারি না আমাদের এই কাজগুলোতে। জনগণ জানেই না যে এখানে একটা আবহাওয়া অফিস আছে, এরা কি কাজ করে, তাদের কাছে গেলে আমি কি তথ্য পাবো। প্রথমে একটা বড় গেট আছে, গেটটা তালা লাগানো থাকে, কেউ সেখানে ঢুকতে পারে না। কিন্তু এটা তো হওয়া উচিত না। যদি সাধারণ মানুষকে ঢুকতে না দাও, স্থানীয় গণপ্রতিনিধি আছে, তাদের যে লোকজন আছে, ওয়ার্ড কমিশনার আছে, তারা তো যেতে পারে, তারা তো জানতে পারে কয়টা ওয়ার্ড কমিশনার বা ইয়েরা কতদিন এই আবহাওয়া অফিসে গিয়েছে বা খবর নিয়েছে, তাদের সাথে সেই যোগাযোগটা মানে উপজেলা, ইউনিয়ন পরিষদ, জেলা প্রশাসন, জেলা পরিষদ, এগুলো তো ছিল, আমরা করতে পারি না। আমরা শুধু তাদেরকে স্মরণ করি যখন আমাদের রিলিফ ডিস্ট্রিবিউশন করা লাগে, ত্রাণ সরবরাহ করা লাগে বা বন্টন করা লাগে, তখন তাদের ডাক পড়ে। তার আগে পরে কোনো, এই যে আমাদের ইউনিয়ন পর্যন্ত দুর্যোগ প্রস্তুতি কমিটি আছে, এরা তখনই মিটিং করে যখন দুর্যোগ হয়ে যায় তারপরে। কিন্তু তার আগে তাদের বসা উচিত, কী জন্য বসবে, কি তারা করবে, এগুলোর কোনো ইয়ে নাই। কারণ যে আমলাটাকে এটা প্রদান করা হয়েছে, জানেন, আমার ডিসি যদি খুব চেষ্টা করে, তাহলে যত কমিটির সে সদস্য, সেকেন্ড মিটিং সে করতে পারবে না। সে গেলে প্রথম মিটিংটাই করতে পারে। সেজন্য ওনারা করে কি, একটা মিটিংয়ে 20টা মিটিংকে ডাকে। আচ্ছা, এবার দুর্যোগ শেষে গেলে এবার বলেন যে কে আছে, এবার শিক্ষা বলেন, তারপর শিক্ষা কমিটির মিটিং হলো, তারপর বলে যে আইন শৃঙ্খলা লোকরা বলে আপনারা কিন্তু বসে থাকেন, আপনাদের পরে ধরবো, কৃষি আমরা পরে আসতেছি। এইভাবে মিটিং হয় এবং এই মিটিংয়ের মিনিটস কোনোদিন কেউ দেখে নাই। তো এইটা তো আর জনসম্পৃক্ত তো হলো না। ওনার যদি এত কাজ থাকে তাহলে ওনার কাজটা ভাগ করে দিতে হবে। আমাদের এখন 3টাই ডিসি আছে, কোথাও 4টাই ডিসি, 10টাই ডিসি করেন, ভাগ করেন, কাজটা ডিসেন্ট্রালাইজ করতে হবে। এবং এটা খুবই সময়। এবং আরেকটা বিষয় আপনি বলছিলেন যে আবহাওয়া দপ্তর, রেড ক্রিসেন্ট, আবার মানে আমি রেড ক্রিসেন্টকে দূরে রাখলাম, ওটা হয়তো ত্রাণ বা দুর্যোগ ব্যবস্থাপনার, কিন্তু পানি উন্নয়ন বোর্ড, হ্যাঁ, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে এই যে আবহাওয়া অধিদপ্তর, তাদের যে যোগাযোগের জায়গাটা, এই যে বলে দিচ্ছে এটা তো পানি উন্নয়ন বোর্ডের কাজ, এটা তো আবহাওয়া অধিদপ্তরের কাজ, এইটাও তো একটা দুর্যোগ। আমাদের সবচেয়ে বড় কঠিন জায়গা হলো কোঅর্ডিনেশন হয় না, সমন্বয় সমস্যা। আমাদের ঢাকা কর্পোরেশনকে দেখেন বা যে কোনো কর্পোরেশনকে দেখেন, কেউ কারোর সাথে একই রাস্তা 10 বার কাট হচ্ছে, ঠিক একই অবস্থা ওখানেও আছে। ওখানেও কেউ কারোর সাথে কোনো যোগাযোগ করে না। এই যে এখন যে পরিস্থিতি বিরাজ করছে, আপনারা তো ফেসবুকে দেখছেন, মানুষের আহাজারি শুনছেন, মানুষ অনেক চাচ্ছে, মানুষের সহযোগিতা চাচ্ছে, চিটাগাং থেকে ট্রাকে করে নৌকা নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের খুব শিক্ষিত লোকজন আছে, ফায়ার ব্রিগেডে যারা কাজ করে, এরা কিন্তু খুবই ট্রেন্ড। এখন এই বর্ষার সময় এত আগুন লাগার কথা না, আশেপাশের সমস্ত জেলা থেকে আমার মনে হয় ফায়ার ব্রিগেডের কর্মীদের নিয়ে যাওয়া উচিত ওখানে, তাদের উদ্ধারের কাজ, এবং তারা ট্রেন্ড, তারা জানে, এবং অনেক সময় তাদের ফার্স্ট এড লাগবে। এইটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা বিভিন্ন সময় আলোচনা করছিলাম যে ত্রাণ দেওয়ার যে পদ্ধতি, আমরা কি করছি যে হ্যাঁ, সবার প্রতি সহমর্মিতা আছে, আমরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখছি, আবার অনেকের পরিবার কিন্তু প্লাবিত বা আক্রান্ত, যারা দেশে আছেন, দেশের বাইরে আছেন, কিন্তু এই যে দেখে যে সবাই যে বিভিন্ন নাম্বার দিয়েছে টাকা দেওয়ার জন্য, সাহায্য করার জন্য, কিন্তু আসলে সাহায্য এই মুহূর্তে এই বন্যা কবলিত মানুষ যে আছে তাদের কি সাহায্যটা দরকার, সেটা আমাদের সবসময় আমরা নানা দুর্যোগে দেখি, সেটা চিহ্নিত করতে আমাদের দেরি হয়ে যায়। এটা এই বিষয় নিয়ে কথা বলবো একটু বিরতি থেকে এসে। দর্শক, যাচ্ছি বিরতিতে, এখন প্রকাশ্যে ফিরে এসে কথা হবে, সঙ্গে আছেন নঈম গহরওয়ারা। ফিরে এলাম এখন প্রকাশ্যে। আমরা বলছিলাম যে এই যে দুর্যোগে সাড়া দেওয়া, সাধারণ মানুষ সাড়া দেন, এটা খুবই একটা ইতিবাচক দিক, এবং বাংলাদেশের মানুষ সবাইকে একত্র হয়ে যান সে যে কোনো দুর্যোগে। কিন্তু এই যে দুর্যোগের নানা রকম ধরন আছে, সেটা বন্যা আছে, ঝড় আছে, সাইক্লোন আছে, কিন্তু এই বন্যার সময় আসলে আমাদের কি ধরনের সাহায্য নিয়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত? এখন ধরেন যে পরিস্থিতি ফেনীতে হয়েছে বা অন্য আশপাশের যে উপজেলাগুলো, এমনকি খাগড়াছড়িতে হয়েছে, সেখানে ফেনীতে বিশেষ করে মানুষ তো কিছু নিয়ে বেরোতে পারে নাই। সে প্রথমে বিশ্বাস করে না এত বড় আসতেছে, যখন দেখছে ঘর নিচতলা ডুবে গেছে, তখন সে উপরতলায়, যার উপরতলা নেই সে তখন মাজা পানি ভেঙে যে কোনোভাবে ওকে একটা আশ্রয় জায়গায় গিয়েছে, এরা সাথে কিছু নিতে পারে নাই।
গবাদি পশুও ভেসে যেটা বেড়াচ্ছে। সিলেটে হয়েছিল, যারা এক কাপড়ে গিয়েছে। আমাদের উত্তরবঙ্গে যখন বন্যা হয় মানুষ কিছু বেঁধে টেঁধে নিয়ে আসে, খাবারটা নিয়ে আসে, জামা কাপড় নিয়ে আসে। এদের কারোর গায়ে সেকেন্ড কাপড় নাই, সময় পায়নি। সময় পায় নাই, এবং তারা আছে সেখানে, সেটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আমরা যেমন আমাদের প্রথা সিদ্ধ আছে চিঁড়া মুড়ি গুড় শাড়ি লুঙ্গি, হ্যাঁ, এইটার বাইরে একটু ভাবতে হবে, কারণ এখন কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারছে না, কমিউনিকেশন একেবারে ব্রেকডাউন হয়ে গেছে। আমি তো সকালের পর থেকে আর কারোর সাথে ফেনীতে কারোর সাথে যোগাযোগ করতে পারছি, তারা ফোনে কথা বলতে পারছে না, ফোনের নাই, চার্জ নাই। এখন আমাদের মোবাইল কোম্পানিগুলোকে বাধ্য করা উচিত, তোমরা যার যার তোমাদের ব্যবহার করার প্রত্যেকে একটা করে চার্জার দিয়ে আসো, এবং তাদের যে নেটওয়ার্ক আছে, তাদের তো সব জায়গায় লোক আছে, তারা বিক্রি করে, এই হাউজের মাধ্যমে এটা করা সম্ভব। মানুষ এটা আমার মনে হচ্ছে 1 নম্বর দরকার এখানে। তারপরে খাবারের কথা বলেন, খাবারের চিঁড়া গুড় না দিয়ে আমাদের এখন দেশে অনেক ধরনের ভালো বিস্কিট পাওয়া যায় যেগুলো থাকে, পানি সেই সাথে দিতে হবে। আরেকটা জিনিস আমরা আগে একবার করেছিলাম কুমিল্লা অঞ্চলে, আরেকটা ফ্লাড হওয়ার পরে, এবং 91-এর পরেও আমরা কোনো জায়গায় করেছিলাম। অনেকে হাসবে শুনলে, কিন্তু চানাচুর হচ্ছে খুব ভালো জিনিস। এর ভেতরে আপনার নিউট্রিশনের সবগুলো উপাদান আছে, মানুষ মজা পাবে খাতে, চিবায়ক, এবং শিশুরাও এটা খেতে পারে। চানাচুর বা সল্টেড যে বাদাম পাওয়া যায়, এগুলা, বিস্কিট, এই ধরনের খাবার তাদের কাছে পৌঁছাতে হবে, কিন্তু চার্জার ইজ এ মাস্ট। এবং আমরা অনেক সময় প্যাকেটের মধ্যে দিই, যখন প্যাকেট করি যে অন্ধকারে আছে একটা করে মোমবাতি দিলাম, এটা দেওয়া যাবে না। মোমবাতি আমাদের দেশে এখন কিন্তু মোমবাতি পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় এগুলো প্যারাফিনের মোমবাতি যদি একটা ঘরে জ্বালানো হয় এবং ঘরটা যদি বন্ধ থাকে, 6 মাসের শিশু 3-4 ঘন্টার মধ্যে সে মারা যাবে, এত বিষাক্ত জিনিস। তো প্যারাফিন বেসড মোবাইল না দিয়ে, মোমবাতি না দিয়ে আমরা অন্য কিছু দিতে পারি, হেরিক্যান দিতে পারি, বা টর্চ দিতে পারি। আজকাল তো অনেক কিছু টর্চ আছে যেগুলো জ্বালিয়ে কিন্তু ওখানে চার্জ দিতে হবে। তো চার্জারগুলো খুব জরুরি আমাদের। কোথাও কোথাও হয়তো আমার মনে হয় না 200 যোগাযোগের জন্য, যে অনেকে দেখলাম যে ট্রাকে করে স্পিড বোট নিয়ে যাচ্ছে, নৌকা নিয়ে যাচ্ছে। এখন কোথায় যাবে সে? হয়তো তার সকালে রাত্রিবেলায় তার আত্মীয়কে ফোন করে বলছে আমরা এখানে আছি, এখন তার লোকেশন তো তার কাছে জানা নেই, এবং যে যাচ্ছে সেও খুঁজে পাবে না। কিন্তু তার মোবাইলটা যদি চালু থাকতো কোনোভাবে, কোনো না কোনোভাবে সে একটা যোগাযোগ করতে পারতো। যোগাযোগটা খুব দরকার মানুষের। যদি আমাদের যে যখন ফেসবুক বন্ধ হয়ে গেল, মানুষ খুব অশান্তিতে ছিল, সে আর যোগাযোগ করতে পারছে না। বিশেষ করে আমাদের প্রবাসী যারা ছিল, তারা যোগাযোগ, ওই অঞ্চলের অনেক প্রবাসী মানুষ আছে যারা তাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে চায়, এবং একটা কন্ট্রোল রুম করা উচিত যেখানে প্রবাসীদের কথা বলতে পারবো আমরা, তারা বলতে কোথায় আছে, কেমন আছে, এই খবরটা তাদের কাছে পৌঁছানো খুব দরকার। আমরা তাদের রেমিটেন্সের উপর নির্ভর করি, কিন্তু এই সময় তাদের পাশে দাঁড়ানোর মতন কোনো অবস্থা নাই। সে তো তার আত্মীয় স্বজন, মা বাবার খবর চায়, সেটা আমি কিভাবে করতে পারি? আমাদের এত প্রযুক্তি আছে, এটা সম্ভব করা। এখানেও একটা জায়গা আছে যেটা করার, এবং পরিস্থিতি একটু উন্নত হলে তখন হয়তো তাদের রান্না করা খাবার আমরা চিঁড়া না দিয়ে, হয়তো যেটা নরম খাবার শিশুরা খেতে পারে, বড়রাও খেতে পারে, এরকম খাবারে আমাদের যেতে হবে, এবং দ্রুত তাদেরকে ফিরিয়ে আনতে হবে। ফেরার পরে তো একটা খুবই খারাপ সিচুয়েশন হবে, তখন তো আমার ক্যামেরা সব চলে আসবে যে বন্যা চলে গেছে। সেই দুর্যোগের আগে একটু জানতে চাই যে আমরা দেখছি যে অনেক গবাদি পশু নিয়েও তো কেউ বেরোতে পারে। গবাদি পশুরা সবসময়ই একটা তারাও কিন্তু একটা অসহায় অবস্থায় থাকে, তারা কোনো শুকনো জায়গা পায় না, তারা ভেসে বেড়াচ্ছে। মানে তাদেরও তো একটা যত্নের দরকার আছে, তাদেরও একটা আশ্রয়ের দরকার আছে, সেটা কিভাবে হবে? এখন ধরেন একটা ম্যাসিভ ভাবে ভেসে গিয়েছে, অনেকে ছেড়ে দিয়েছে যাতে বেঁচে যায়, বেঁধে রাখলে হয়তো মারা যাবে। তো এগুলো সংগ্রহ করা একটা বড় কাজ, এবং কার গরু এটা চিহ্নিত করা, এটা খুবই কঠিন কাজ। আমি 88 ফ্লাডের কথা মনে করি, মানিকগঞ্জ শহরটা পুরো ডুবে গেছে, একটা ভদ্রলোকের ছেলে হারিয়ে গেছে। আমরা বলছি যে চাচা আপনার ছেলের খবর পেতে রাখো, আমার গরুটা আগে দরকার, আমি গরু খুঁজে বার করি, ছেলে বেঁচে থাকলে ছেলে বাড়ি ফিরে আসবে, কিন্তু গরু হারিয়ে গেলে আমার জীবন শেষ হয়ে যাবে। এতটাই জরুরি, যাদের আরবার অনেকে খামার করেছিল এই এলাকায়, মাছের খামার, গরুর খামার, এগুলো সব নষ্ট হয়েছে। এবং এইগুলো যদি খুঁজে পাওয়া যায় এবং তার একটা রিহ্যাবিলিটেশন, তার খাবার, মানে গো খাদ্যের, পশু খাদ্যের, প্রাণী খাদ্যের খুব দরকার হবে। সেটাও আমাদের এই ত্রাণ যে সামগ্রী সংগ্রহ বা বিতরণ, সেখানে আমাদের রাখতে হবে। এবং ভ্যাকসিনেশনটা খুব জরুরি হবে, কারণ এদের আবার বন্যার পরে নানান ধরনের অসুখ বিসুখ হয়, খোরা রোগ হয়, এবং ওই অঞ্চলে ইতিমধ্যেই আপনার বিভিন্ন ধরনের রোগের মধ্যে ভুগছিল, যে গিটের মতন হয় যেগুলো, সেটা হচ্ছিল।
তো এটা আমাদের খুব শক্ত। এবং এই যে মানুষও তো বিভিন্ন রোগে আক্রান্ত, এবং শিশুরা এখন কিন্তু সবচেয়ে বেশি বিপর্যস্ত অবস্থায় আছে। আমরা সবসময় বন্যার সময় বলি যে শিশুদেরকে কিভাবে নিরাপদ রাখা যায়, ওরা পানিতে, কারণ অনেকে সাঁতার শিখেনি, সাঁতার জানে না। সেটা খুবই জরুরি, শিশুদেরকে সুরক্ষা করা, এবং যখন তারা এক জায়গায় থাকছে একটু আলাদা করে তাদেরকে কেয়ার নেওয়া দরকার, কারণ অনেক শিশু পানিতে ডুবে মারা যেতে পারে। এমনি আমাদের দেশে দ্বিতীয় সর্বোচ্চ শিশু মৃত্যুর কারণ হচ্ছে পানিতে ডুবে মারা যাওয়া। তো সেখানে আমাদের এই সময়টা আরও বেশি হবে, এবং এইটা আমাদের একটু খেয়াল রাখা উচিত। আরেকটা খেয়াল রাখা উচিত যেটা আমরা গোপন করি, যে অনেক আছে দেখবেন শিশুর মৃগী টেন্ডেন্সি আছে। আচ্ছা, তো তারা কিন্তু পানি দেখলেই তারা অজ্ঞান হয়ে যায়, আগুন দেখলে অজ্ঞান হয়ে যায়। এটা আমরা বলি না, হয়তো ওষুধ খাইয়ে রাখি। এই ধরনের শিশুদেরকে আমাদের বেশি করে নজরে রাখতে হবে, যে যেন অনেক মা বাবা গোপন করে, কারণ সামাজিক একটা চাপ পড়তে পারে, সে ভয় পায়, বলে না। কিন্তু মা তো বাবা তো জানে যে তার এরকম একটা টেন্ডেন্সি আছে। আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি এই ধরনের শিশুরা খুবই ভালনারেবল থাকে এই সময়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই ছেলে মেয়েগুলা কেউই বই খাতা নিয়ে বাড়ি থেকে যেতে পারে না, সব বই খাতা নষ্ট হয়ে গেছে। এখন আমাদের ইমিডিয়েটলি একটা ব্যাকআপ সাপোর্ট দিতে হবে, যাতে স্কুলগুলোতে বই খাতা ক্লাস 1 থেকে শুরু করে সবাই যেন নতুন বই খাতা পায়, পানি সরে যাওয়ার সাথে সাথে সে যেন তার পড়াশোনাটা শুরু করতে পারে। কারণ কয়েক মাস পরেই তাদের বার্ষিক পরীক্ষা, এবং নভেম্বরের শেষ থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়। সময় নাই, কিন্তু এই আন্দোলনে তাদের প্রায় 2 মাস সময় চলে গিয়েছে। এখনও স্কুল খুলবে, সেই সময় এটা হলো। এখন তাদের পড়াশোনায় ফিরিয়ে নিয়ে আসাটা খুবই জরুরি। এবং আরেকটা বড় কারণ হচ্ছে এই শিশুরা যারা স্কুলে যাচ্ছিল বা হাই স্কুলে যাচ্ছিল, তারা কিন্তু একটা শকের মধ্যে আছে। যত বড় একটা গণ অভ্যুত্থান হলো, তারা দেখেছে শিশুরা মারা গিয়েছে অনেক, তো তারা অলরেডি একটা শকে ছিল, আর একটা শক আসছে। তো এইটাকে টিচাররা কিভাবে এটাকে অ্যাড্রেস করবে? টিচারদের এই ব্যাপারে একটা ওরিয়েন্টেশন দরকার, যে তারা যেন এটাকে এইভাবে অ্যাড্রেস করে, তারা যেন আরও অনেক বিনোদনমূলক অনুষ্ঠান স্কুলে করে, যাতে তারা একটু ভুলে থাকতে পারে এবং পড়াশোনায় মনোযোগী হয়। মনস্তাত্ত্বিক সাপোর্ট থেকে তাদেরকে সাইকোসোশ্যাল সাপোর্টের একটা ব্যবস্থা করতে হবে, এবং সেটা টিচাররাই পারবেন, অন্য বাইরের লোক গিয়ে, অপরিচিত গিয়ে পারবে না। টিচারদের। আমরা একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে জানতে চাই যে আমাদের তো স্থানীয় সরকারের তো যে কাঠামোগুলো আছে সেখানে তো আমরা এই গণরক্ষা বা যেটা উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর এই আমাদের অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু সেই প্রতিনিধিরা এখন নেই। হ্যাঁ, সেই ক্ষেত্রে পুনর্বাসন কাজ বা এখন যে উদ্ধার তৎপরতা, ত্রাণ বিতরণ, সেই কার্যক্রমগুলি কিভাবে চালিয়ে নেওয়া যাবে, সেই বিষয়গুলো নিয়ে আপনার একটা পরামর্শ জানতে চাই বিরতি থেকে ফিরে এসে। দর্শক, এখন প্রকাশ্যে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে, সঙ্গে আছেন নঈম ঘরোয়ারা। ফিরে এলাম এখন প্রকাশ্যে। আমরা বলছিলাম যে স্থানীয় সরকারের যে উপজেলা বা জেলা প্রশাসন, এই জেলা পরিষদ, উপজেলা পরিষদের যে রাজনৈতিক যে প্রতিনিধি, জনপ্রতিনিধিরা যে আছেন, তারা এখন নাই। ইউনিয়ন পরিষদে আছে, কিন্তু উপজেলা থেকে তো এক ধরনের নীতি নির্ধারণী হয় যে আরও তৃণমূলে বা মাঠ পর্যায়ে কী পরিমাণ ত্রাণ যাবে, কীভাবে উদ্ধার তৎপরতা চালাবে। আবার ইউনিয়ন পরিষদে যারা ছিলেন তাদের আবার একটা রাজনৈতিক পরিচয় অনেকের ছিল, তারা আবার ঠিক জায়গাতে আছেন কিনা সেটাও তো একটা সংশয়ের জায়গা। সেই ক্ষেত্রে কি হবে? না, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমার মনে হয় একদিক দিয়ে এটা ভালোই হয়েছে। কারণ উপজেলাতে একটা, আমরা স্বীকার করি বা না করি, আমরা তো জানি যে ইউএনওর সাথে উপজেলা চেয়ারম্যানের একটা কনফ্লিক্টিং সিচুয়েশন থাকে। উনি একটা চান, উনি তো আর একটা চান। তো যারা মিলে গেছে তারা ভালো আছে। বেশিরভাগ ক্ষেত্রে এই মিলটা খুব কম ছিল। এখন ইউএনও সাহেব সিদ্ধান্ত নিতে তার জন্য সহজ হবে। হ্যাঁ, চাপ নাই। হ্যাঁ, চাপ নাই। এই চাপটা না থাকে। তারপরে আবার এই এমপিদের চাপ ছিল। এই চাপের বাইরে এসে উনি যদি সৎভাবে কাজ করতে চান, এখন অনেক ইউএনও আছে হয়তো পারবে না, কিন্তু বেশিরভাগ ইউএনওর পারা উচিত, প্রফেশনালি জিনিসটাকে তাদের ডিল করা উচিত। তারা যদি এদেরকে কনফিডেন্সে নিয়ে আসে ইউনিয়ন পরিষদ, কারণ তারা তো মূল কাজটা করে। ইউনিয়ন পরিষদের যারা সদস্য, বিশেষ করে নারী সদস্য যারা আছেন, এদেরকে তারা কাজে লাগাইতে পারে, খুব ভালোভাবে একটা কাজ হতে পারে। এরকম একটা শূন্যতার সৃষ্টি হয়েছিল কিন্তু আমাদের 71 সালে যখন 69-এ গণ অভ্যুত্থান হলো। গণ অভ্যুত্থানের পরে চলার সময় অনেক বিডি মেম্বার বলতো এদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া শুরু হলো। তারপর তাদেরকে বললো তোমাদের আর নাই, দরকার নেই, তো চলে গেল। কিন্তু
72 সালে যখন আমরা শত্রুমুক্ত হলাম, শত্রুমুক্ত হওয়ার পরে যখন রিলিফ দিতে হলো তখন তো আমাদের কাঠামো নাই, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাই, তখন তৈরি করা হলো রিলিফ কমিটি। এবং রিলিফ কমিটিগুলো খুবই পলিটিক্যাল হয়ে গিয়েছিল, কারণ তারা তখন যারা ক্ষমতায় ছিল সেই পার্টির সদস্যরাই রিলিফ কমিটির সদস্য হয়েছে। ফলে যা হওয়ার হয়েছে যে বঙ্গবন্ধুকে বলতে হয়েছে যে আমার কম্বল কই। তো মানে তিনি বুঝতে পেরেছেন যে এটা ঠিক হয় না, আমরা যেন সেই ফাঁদে পা না দিই। এখনও ইউনিয়ন পরিষদ আছে, এটা ভেঙে না দিয়ে তাদেরকে কনফিডেন্স আনা, এবং যেহেতু ইউএনের উপর কোনো চাপ নাই, যেটা আমরা সবসময় ভয় পেতাম, সে খুব শান্তির সাথে কাজ করতে পারবে যদি তিনি চান, তাহলেই হবে। এবং মানে স্বাধীনভাবে, কারণ তার সংসদ সদস্য নেই, উপজেলা পরিষদ চেয়ারম্যান নেই, জেলা পরিষদ চেয়ারম্যানও নেই, ভাইস চেয়ারম্যানরা নেই। সুতরাং সেই দিক থেকে একটা, আর আমরা রেড ক্রিসেন্টের কথা বলছিলাম এবং অন্যান্য যে স্বেচ্ছা সেবকরা কাজ করেন তাদের সমন্বয়ের কথা যদি বলেন। রেড ক্রসের তো অনেক জায়গায় জুনিয়র রেড ক্রস আছে, ভলেন্টিয়ার আছে, এবং এটা একটা সুযোগ যে তরুণদেরকে কাজে লাগানো। কারণ তরুণদের হাত ধরেই আমরা একটা পরিস্থিতি তৈরি করতে পেরেছি যেখানে আমরা নিঃশ্বাস নিতে পারছি। তো তাদের একটা ভূমিকা এখানে থাকা দরকার, এবং যেটা হতে পারে এখন থেকে আমাদের শুরু করা দরকার যে ইউনিয়নে যে ডিজাস্টার কমিটি আছে সেখানে সব বুড়া বুড়া মানুষ, এখানে তরুণদেরকে একটা জায়গা দেওয়া দরকার। এটার জন্য দরকার হলে আইন চেঞ্জ করে হলেও, বিধিমালা চেঞ্জ করে হলেও এটা করা উচিত। এবং প্রত্যেক কমিটিতে যেন 2-3 জন করে তরুণ থাকে, যারা, আমাদের তো একটা প্রক্রিয়া আছে, স্কুলগুলোতে ক্যাবিনেট তৈরি হয়েছে, সেখানে ক্লাস 10-এর ছেলেমেয়েরা তারা তো নির্বাচিত, এবং স্কুলের ছেলেমেয়েদের দ্বারা তারা নির্বাচিত। আমি হুটহাট করে নিয়ে আসবো। বিএনসিসি আছে, স্কাউট আছে, এদেরকে ইনভলভ করা এবং তরুণদেরকে রাখা, বিশেষ করে স্কাউট থেকে, বিএনসিসি থেকে, জুনিয়র রেড ক্রস থেকে, এদেরকে এই সমস্ত কমিটির ভিতরে রাখা। আরেকটা বিষয় যেটা দেখা যায় আমাদের অভিজ্ঞতায়, আমরা দেখি যে ত্রাণের ব্যাপারটি, যে এই যে দেশের নানা প্রান্ত থেকে দুর্যোগ এলাকায় ত্রাণ নিয়ে যাচ্ছে, ত্রাণটা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় একই এলাকায় সবাই ত্রাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ছে, অনেক এলাকার মানুষ ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছে। এইটা যদি একটু বলেন। এইটা হলো আমাদের এই স্বতঃস্ফূর্ততা তো খুব ভালো জিনিস, হ্যাঁ, কিন্তু তাদেরকে একটু আইন মেনে চলতে হবে। কারণ উপজেলা লেভেলে ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে, ইউএনও যার প্রধান এখন বাই ভার্চু অফিস পজিশন, যেহেতু চেয়ারম্যান নাই, এটা তার কাছে যাবে, তিনি হিসাব করে বলে দেবেন কোথায় যেতে হবে না যেতে হবে। এটা তাকে এখন আগে আসতে হবে, তাকে একটু স্ট্রিমলাইন করতে হবে যে না, এই ধরনের কাজ আমি করতে দিব না, এখানে আসবে, এটা আমার কন্ট্রোল রুম, এখান থেকে এটা দেবে, এবং ইউনিয়ন ভাগ করে ত্রাণগুলো এক জায়গায় জমা হবে, ত্রাণগুলো এক জায়গায় থাকবে, জমা না করে উনি বলে দিতে পারে আপনি 5 নম্বর ইউনিয়নে যান, বা আপনি 2 নম্বর ইউনিয়নে যান, আপনার সাথে কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দিতে হবে। এটা আপনাকে করতে হবে। আবার অনেকের আছে যে সময় না, আমাকে আজকে ঢাকায় ফিরতে হবে, গাড়ি নিয়ে গেছে, গাড়িতে ফিরতে হবে, তারটা জমা রাখতে হবে। সেটা আবার না আমরা এখন বিতরণ করব, সে দাঁড়িয়ে থেকে রাস্তার পাশে বিতরণ করলো, এগুলো খুবই নিজ হাতে দিবে, ছবি তুলবে, ছবি তুলবে। এইটা করতে গেলে বিপদ আসে। তখন দেখা যাচ্ছে, আমরা অতীতে দেখেছি, সব মানুষ এসে রাস্তার পাশে দাঁড়ায় থাকে, এবং তার নিজের বাড়ি ঘরের প্রতি নেয়, নিজের সন্তানের প্রতি তার খেয়াল নেওয়ার সময় নেই, সবাই এসে লাইন ধরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকছে, এবং ঢাকা থেকে যারা আছে তারা ছবি তুলছে, এগুলো ডিস্ট্রিবিউট করে চলে আসছে। এইটা বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে যদি যদি শক্ত থাকে যে না, আমার এখানে এগুলো করা যাবে না, এখানে জমা দেন। আর যদি দিতে চান 6 নম্বর ইউনিয়নে যান, ওখানে ওয়ার্ড মেম্বার অমুক আছে, ওকে ফোন করেন, তিনি ব্যবস্থা করে রাখছে, আপনি যান। সবচেয়ে ভালো হয় উনি যদি আগে থেকে ফোন করে বলে যে ইউনো সাহেব আমরা আসছি, অতটার সময় এই জিনিস নিয়ে আসছে, তখন ওনার পক্ষে একটু সহজ হবে, এবং সেই কাজে তরুণদের উনি। এবং একটা বিষয় মনে করা যেতে পারে, যারা ত্রাণ নিয়ে যাবে, আমার মনে হয় যে ওইটা ওই এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করে বলা যে আপনার এলাকার জন্য কি দরকার, আমরা কি নিয়ে আসতে পারি, সেটা তার কেনার আগেই সে সেটা জানতে পারে, বলতে পারে, এবং সেইভাবে ওনারও কথা শোনা দরকার। এই প্রতিনিধি, যদি স্থানীয় প্রতিনিধি থাকে, তার কথা শুনতে পারে, বা ওখানে যদি কোনো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, যেমন ধরেন আপনার রেড ক্রসের লোকজন থাকে, তাদের সাথে কথা বলতে পারে। এখন তো রেড ক্রস কমিটিগুলো তো আবার অর্গানাইজ হবে। আমাদের রেড ক্রস তো খুব পলিটিক্যাল, এটা যেখানে যখন যে পার্টি থাকে তখন সেই পার্টির লোকই এটার স্থানীয় কমিটির সভাপতি, সহসভাপতি, এগুলো তারা কিন্তু এখন অফ হয়ে গেছে। এখন ওটাকে কার্যকরী সেটা কিন্তু একটা বড় সমস্যা। এবং এখানে সব খুব বড় বড় নেতারা আসে আর কি,
রেড ক্রসের। না সেক্ষেত্রে তো একটা আমরা এই যে সমন্বয়ের একটা সমস্যা থেকেই যাবে মনে হয়, ত্রাণ বিতরণ বা এই দুর্যোগ ব্যবস্থাপনা একটা, এটা তো এখান মানে রেড ক্রস কমিটিগুলো সব আপনার তো পলিটিক্যাল হয়েছে। এখন এটাকে বাইপাস করতে গেলে আমাদের ইউএনওকে আরও শক্তিশালী করতে হবে। ইউএনওর উচিত যে স্থানীয় ভলেন্টিয়ার যারা আছে কম বয়সী, মানে যারা বিএনসিসি বা ক্যাডেটের সদস্য বা স্কাউটের, তাদেরকে নিয়ে একটা কমিটি তৈরি করে ফেলা, বা যদি সাংস্কৃতিক সংগঠন থাকে, সাংস্কৃতিক সংগঠন থাকলে হ্যাঁ সেটাও হতে পারে। সাংস্কৃতিক সংগঠনগুলো আমাদের খুব পলিটিক্যাল হয়ে গেছে এখন, যে কোনো ভাবে এখন সর্বত্র রাজনীতি এখন। কিন্তু কম্পারেটিভলি এরা কিছুটা বিএনসিসি আর স্কাউট এটা ভরসা করা যায়, জুনিয়র রেড ক্রস এরা কিছুটা ঠিক আছে। এদেরকে নিয়ে যদি উনি এখনই একটা করে কমিটি তৈরি করে এবং কাজগুলো ভাগ করে দেয় এবং ইউনিয়ন পরিষদকে আনতে পারে, খুবই ভালো একটা কাজ হবে এবং একটা দেখার মতন কাজ হবে। আমরা ত্রাণ থেকে একটু বাঁধে যাই, এই যে পানি বাড়ছে, প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম, আমাদের যে গ্রামের যে বাঁধগুলো সেইটা নিয়ে আমরা যদি একটু আমরা আলোচনা করি। বিভিন্ন সময় বলা হয় যে বাঁধ, যে আমরা কোনো পূর্বাভাস আগে থেকে যে দূর থেকে দেখা যে এটা কতদিন পর্যন্ত এই জায়গায় কত উচ্চতায় পানি আসবে, সড়ক হবে কি না, এখানে কালভার্ট নির্মাণ হচ্ছে কিনা, সেই অনুযায়ী তো বাঁধের উচ্চতা নির্ভর করবে। সেইভাবে তো বাঁধ আমাদের তৈরি হয় না, এবং বাঁধ রক্ষণাবেক্ষণ নিয়ে অনেক অভিযোগ আছে। বাঁধ তো আমাদের পানি উন্নয়ন বোর্ডের মালিক, বাঁধের উপর কেউ যেতে পারবে না। আচ্ছা, বাঁধে কেউ থাকতে পারবে না, তাদের বাঁধ তারা যা খুশি। কিন্তু সংরক্ষিত এলাকা, হ্যাঁ সংরক্ষিত এলাকা অলমোস্ট, তারা মনে করে বাঁধের উপর মানুষ উঠলে বাঁধ ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমাদের অভিজ্ঞতা, যেটা আমরা বহুবার বলেছি, দুটো বাঁধ তৈরি হয়েছিল 91 সালের বন্যার পরে। একটা হচ্ছে চর ফ্যাশনে, আর একটা হচ্ছে আমাদের চর আলেকজান্ডারে, লক্ষ্মীপুরে। এই দুটো বাঁধ এখনও টিকে আছে। রহস্যটা হচ্ছে এই যে ওই বাঁধগুলো যারা তৈরি করেছিল তাদেরকে লিজ দিয়ে দিয়েছে, গাছ লাগাবা তোমরা, বাঁধের রক্ষণাবেক্ষণ করবা। বাঁধের মালিক স্থানীয় জনগণ, এবং বাঁধের রক্ষণাবেক্ষণ করবা, গাছ লাগাবা, ফল খাবা তুমি, বাঁধ যেন না ভাঙে। এখনো বাঁধগুলো দাঁড়ায় আছে। লক্ষ্মীপুরে ডাকাতি করে গাছ টাছ কেটে নিয়ে গেছে, কিন্তু বাঁধটা তো আছে। চর ফ্যাশনের বাঁধটা দেখা, সেই পদ্ধতিতে আমরা গেলাম না কেন? কারণ একটা বাঁধ যদি স্থায়ী হয়ে যায়, রক্ষণাবেক্ষণে তো অনেক টাকা, সেটা তো আমি কাজে লাগাতে পারবো না। এখানে ভেস্টেড ইন্টারেস্ট কাজ করে। আর ওইটা করতে গেলে একটু, একটা হলো যে আপনি কন্ট্রাক্টরকে দিয়ে দিলেন, সে করে দিল, তার কাছ থেকে মানে টাকা নিলাম। আর জনগণকে ইনভলভ করতে গেলে তো কন্ট্রাক্টরই চলবে না। তারা প্রত্যেকটা মাঠে কতক্ষণ পরে দুরমুজ করতে হবে, কি করতে হবে, গাছ লাগাইতে হবে, কোথায় কোথায় কম হলো বেশি হলো, রেনকাট কোথায় হতে পারে, এগুলো তারা সবসময় দেখবে। এবং তিনটা মানুষকে এক জায়গায় করা, একটা হলো পানি উন্নয়ন বোর্ড, ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় মানুষকে, এই তিনটাকে একসাথে করে কাজ করাটা অনেকেই ঝামেলা মনে করে। কিন্তু যে কোনো ভালো কাজের ভিতরেই ঝামেলা আছে। তাজমহল তার একদিনে তৈরি হয় না, ওর মধ্যে অনেক ঝামেলা ছিল। তো সেটা করতে গেলে এই কাজটা কেউ করতে চায় না। আমার কাছে মনে হয় খুব সহজ হলো যে এটা কন্ট্রাক্টরকে দিয়ে দিলাম, তাকে বুঝিয়ে দিলাম, সে আমাকে যেখানে প্রত্যাশাই থাকে যে বাঁধ ভেঙে যাক, হ্যাঁ সেখানে তো আর বাঁধ টেকসই নিয়ে আলাপ, সেটা হলো যে বাঁধটা। আমরা একটু বিরতিতে যাবো, ফিরে এসে যে আমাদের বন্যা তো এই যে অববাহিকা ভিত্তিক হয়, সেই জায়গায় আমরা একটু আলোচনা করতে চাই যে অভিন্ন নদীর পানি বন্টন, পানি আসা, হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে একটু আপনার সাথে কথা বলবো। একটু বিরতি থেকে ফিরে এসে, দর্শক যাচ্ছে এখন প্রকাশের বিরতিতে, কথা হবে ফিরে এসে। সঙ্গে আছেন নঈম ঘরোয়ারা। ফিরে এলাম এখন প্রকাশ্যে। আমি বলছিলাম যে আমাদের যে অভিন্ন নদী, সেই নদী প্রবাহে তো আমাদের পানি উপর থেকে আসবে, উজান থেকে, ভারতের উজান থেকে আসবেই। আমাদের বন্যাও তো অববাহিকা ভিত্তিক বন্যা তৈরি হয়, হ্যাঁ সেই জায়গা থেকে আমাদের এই যে আবারও যেতে হয় যে পূর্বাভাস, প্রস্তুতি, সেই জায়গাগুলোর তো বছরের পর বছর আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা পরিবর্তন হচ্ছেন, পরিকল্পনা নতুন নতুন নেওয়া হচ্ছে, কিন্তু কাজের কাজটি কেন হয় না প্রতিবারই? সেটাকে সমন্বয়হীনতার দোষটাই দিব আমরা বারবার? না, আসলে দোষ হচ্ছে নিয়তের। আচ্ছা, আমাদের নিয়তটা ঠিক নাই। আমরা আসলে চাই কি সেটাও আমাদের ভাবতে হবে, এবং যেটা করছি সেটাকে মানুষ জানে কিনা। যেমন ধরেন, আমাদের অনেক দিন ধরে কথা শুনছি যে আমরা তিস্তা মহাপরিকল্পনা হয়েছে। তিস্তা মহাপরিকল্পনাটা আসলে কি, কেউ কি জানে? তিস্তা পাড়ের মানুষ কি এটা জানে? এই মানুষের সাথে তো কোনো আলোচনা নাই। এই মহাপরিকল্পনা মানুষের সঙ্গে কথা বলে তৈরি করা হয়েছে কিনা, না সেটা তো হয় নাই। এমনকি তারা যেটা তৈরি করেছে সেটাও জানানো হয় নাই। এমনকি ধরেন বাংলাদেশের যারা বড় বড় পানি বিশেষজ্ঞ আছেন, তাদের অনেককে আমি জিজ্ঞাসা করছি, তারা বলছে ভাই আমি তো জানি না কি হবে, এটা কারা কি করছে আমি তো জানি না, আমি জানি না।
তো এই যে জানি নার মধ্যে দিয়ে তাহলে আমরা তো এটা তৈরি করছে কারা? ওয়াটার বোর্ড এটার মালিক, এবং তারা কি করছে তারা জানে, অন্য কেউ এটা জানে না। এটা হয়তো বিদেশি কোনো বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছে, তারা যাচ্ছে আসছে। যেমন পাবনাতে সিরাজগঞ্জে একটা গেস্ট হাউস আছে, সেখানে দেখি এরকম মানুষ, বিদেশি মানুষ, দেশি মানুষ সবাই আছে। আমি জিজ্ঞাসা ভাই কি বলে, আমরা এই যমুনাকে ইয়ে করব, তারা ব্রহ্মপুত্রকে শাসন করবে। কি শাসন করবে? যে আমরা ছোট করে ফেলবো, যাতে এই এত চরে ভাঙন টাঙন হয়, এগুলো হবে না। হ্যাঁ, এটা শুনেছিলাম। হ্যাঁ, এটা তারা বললো। আমার কাছে খুব হাস্যকর, মানে এত বিস্তীর্ণ যমুনা তাদের দরকার নেই। হ্যাঁ, তারা ল্যান্ড রিকভার হবে, অনেক বাড়িঘর হবে, হাউজিং কোম্পানিকে দিয়ে দিবে, তারা ওখানে বাড়িঘর বানাবে। এইসব আজব আজব কথাবার্তা তাদের মাথার মধ্যে আছে। কিন্তু নদীকে জিজ্ঞাসা করতে হবে, কারণ নদীকে আমাদের হাইকোর্ট শুধু মানুষকে না, নদীকেও জিজ্ঞাসা করতে হবে। নদীর প্রাণ আমাদের, হ্যাঁ, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে নদীর প্রাণ আছে এবং তাকে একটা জীবিত সত্তা হিসাবে ভাবতে হবে। তাহলে নদীকে জিজ্ঞাসা করবেন না যে তোমার কোন জায়গাটা কাটবো, কোন জায়গায় ব্যথা লাগবে, তোমার কোন কোন জায়গায় ব্যথা, ছোট করে দেই, হ্যাঁ, তোমার কোন কোন জায়গায় ব্যথা, সেটা তো তার কাছে জানতে হবে। আমাদের নদীর সাথে পরামর্শ করার মতন কোনো মানুষ নাই, নদীর পক্ষে কেউ দাঁড়াচ্ছে না, আর স্থানীয় মানুষ তো জানেই না। ফলে পুরোপুরি পরিকল্পনাটা আমাদের অজানা আছে। আর একটা হচ্ছে যে আমরা একটা, আপনি হয়তো শুনেছেন যে ডেল্টা প্ল্যান বলে একটা জিনিস ছিল, সেটা 100 বছরের প্ল্যান, আমরা কি হবে না হবে এগুলো ঠিক আছে, কিন্তু ডেল্টা প্ল্যান তখনই আমরা পারবো যখন আমরা এই অববাহিকার অন্য দেশগুলো এটার সাথে যোগবে। আমি যদি না জানি তিস্তা দিয়ে কত পানি আসবে, তিস্তাতে আদৌ পানি আসবে কিনা, আমি তিস্তাকে নিয়ে পরিকল্পনা করি কীভাবে কী কাজ করব। তো আমার একটা উচিত হচ্ছে ডেল্টা প্ল্যান যদি সত্যি হয় তাহলে এটাও মানুষের সাথে শেয়ার করা, এবং সেটা সেই সাথে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে তাদের সাথেও কথা বলে নেওয়া, যেটা আমি এইভাবে করব। আর আমাদের জয়েন্ট রিভার কমিশনকে আসলে একটু নড়ে চড়ে বসা দরকার। জয়েন্ট রিভার কমিশনে কয়জন আছে, কি তাদের দায়িত্ব, তারা কবে সর্বশেষ বৈঠক করেছে, এটা তো আমরা কেউ জানি না। আমাদের যে ফারাক্কা যে চুক্তি, সেটা তো নবায়নের সময় চলে এসছে, সেটার ব্যাপারে কি কাজ হচ্ছে, কতটুকু কাজ হচ্ছে, স্থানীয় মানুষরা গত 15 বছরের অভিজ্ঞতাতে কি বলছে, তারা কি পায় না পায়, সেটা তো কোনো ডকুমেন্ট। আমাদের আলোচনা শুধু তিস্তা আর গঙ্গা বা পদ্মা আসে, আর বাকি নদীগুলোর কোনো আলোচনা নাই। আমাদের সবগুলো নদী নিয়ে আলোচনা করতে হবে এবং একটা ব্যাপক ভিত্তিক আলোচনা করতে হবে। আমাদের সাথে সহ অবস্থান ভারতের সাথে আমাদের, কারণ আমি তো জীবনে হয়তো বাবা মাকে বাদ দিতে পারি, কিন্তু প্রতিবেশীকে তো বাদ দিতে পারবো না। এই প্রতিবেশী থাকবেই, এবং এই প্রতিবেশী যেমন আমাদের দরকার আছে, আমাদেরও তেমন প্রতিবেশীর দরকার আছে। তো এটা আমাদের দুইজনকে, দুই রাষ্ট্রকে। এই যে জলের কূটনীতিটা আমরা এতদিনও শিখে উঠতে পারলাম না, তাই তো? আমরা কোন কূটনীতিটা শিখেছি? আমি জলেরটাই যদি বলি, কারণ জলই আমাদেরকে ডুবাচ্ছে, নিমজ্জিত করছে। কারণ এখানে যারা জল কেন্দ্রিক তো আমাদের প্রতিবেশীর সাথে একটা সম্পর্কের ব্যাপার থাকে রাষ্ট্রগুলোর সঙ্গে। যারা পারতো তারা তো কেউ এটার সাথে জড়িত না। আমাদের এসে আব্বাস এটি ছিলেন, ওনার মতো ওনার লেভেলে তো আর কোনো লোক আমার তো অন্তত চোখে পড়ে না। 90 দশকের মানুষ, যেটা যারা এই দেশটাকে, এই নদীটাকে ভালোবেসে এটার পক্ষে থেকে কাজ করবে। উনি পাকিস্তান আমল থেকে কাজ করেছেন এবং ফারাক্কার উপরে উনি অনেক কাজ করেছেন। তো এই মাপের মানুষ আমাদের ইনস্টিটিউটগুলো তৈরি করতে পারছে না। আপনি শুনলে আশ্চর্য হবেন যে আমাদের ওয়াটার রিসোর্স যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে বুয়েটে, এরা এদের ছাত্রছাত্রীদের কোনোদিন রিভার রিসার্চ ইনস্টিটিউটে নিয়ে যায় না, নিয়ে যায় না। আমি একবার জিজ্ঞেস করছিলাম, তোমরা কি গেছো এখানে কোনোদিন? বলে না, এটা কোথায়, ফরিদপুরে? আমি হ্যাঁ ফরিদপুরে। তারা ওটা জানে না। যে নদী নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়, সেই নদীতেই নিয়ে গেছে কিনা সেটাও একটা কথা। তো আমাদের এই ধরনের মানুষ তৈরি করতে হবে। যে কটা মানুষ তৈরি হয়েছে তারা নিজেদের গরজে, নিজেদের ইচ্ছা, নিজেদের। শেষ করবো এই বন্যা নিয়ে আমাদের এই যে আতঙ্কিত হয়ে যাওয়া, এই বন্যা আমরা মোকাবেলা করতে পারবো কতটুকু, এটা কতদিন স্থায়ী হবে, এই বিষয়ে যদি একটু বলে আপনি শেষ করেন আপনার। বন্যাটা তো ধরেন আমার মনে হয় যা এখন পর্যন্ত জানা যাচ্ছে, আমাদের 26-27 তারিখ পর্যন্ত একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাবে। কিন্তু আতঙ্কিত হওয়ার কথা হচ্ছে পানি চলে যাওয়ার পরে যে কি অবস্থা হবে। অনেক বাড়িঘর নষ্ট হয়ে গেছে, অনেকে সব কিছু হারিয়েছে, এবং রাস্তাঘাট তো প্রচুর নষ্ট হয়েছে। এইটা আমি কিভাবে এই অর্থনৈতিক অবস্থার মধ্যে, এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। সেটা যদি আমরা ঠিক মতন করতে পারি, আর এই যেটা বললাম শিশুদেরকে স্কুলে ফিরিয়ে নিয়ে আসা কাজ, যে কোনো ইন্টারভেনশন সাকসেসফুল হয়েছে কিনা তার দেখার মাপকাঠি হলো 3টা। একটা, সব ছেলে মেয়ে স্কুলে ফেরত আসছে নাকি, কোনো ছেলে মেয়ে চাইল্ড লেবারে গিয়েছে কিনা, কোনো ছেলে মেয়ে ডিসপ্লেস হয়েছে কিনা। যদি এই 3টা
উত্তর হ্যাঁ হয়, যে সবাই ফেরত আসছে, কেউ ডিসপ্লেস হয় নাই, কেউ বাল্যবিবাহের শিকার হয় না এবং কেউ চাইল্ড লেবারে যায় নাই, তাহলে মনে করতে হবে আমাদের পরিকল্পনাটা সাকসেসফুল হয়েছে। আমাদের আপনাকে অনেক ধন্যবাদ নাঈম ভাই আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে এখন প্রকাশে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এখন প্রকাশ। শুভরাত্রি।